আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি এই মাতৃভাষা মাতৃদুগ্ধ সম এই ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আজকে তোমাদেরকে শেয়ার করতে চাই এবং এই শিক্ষামূলক ভিডিওটি তোমরা সকলেই দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবে। আজকের এই ভিডিওটিতে তোমরা দেখতে পাবে যে আমি উচ্চ মাধ্যমিক পাঠ্যসূচির যে একটি বিশেষ কবিতা শিকার, যেটি লিখেছেন কবি জীবনানন্দ দাশ, সেই জীবনানন্দ দাশের শিকার কবিতাটি নিয়ে আমি একটি সংক্ষিপ্ত একটু আলোচনা করব, যাতে এই আলোচনার পর তোমাদের এই কবিতা থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে বেরিয়ে আসতে পারবে পরীক্ষার হল থেকে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যাক, শুরু করা যাক। আমরা আজকে কবি জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা শিকার, সেই কবিতাটি নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা শুরু করছি। কবি জীবনানন্দ দাশ মূলত পরাবাস্তববাদী কবি, যাকে ইংরেজিতে বলা হয় সুরিয়ালিজম, অর্থাৎ পরাবাস্তববাদী। জীবনানন্দ দাশের কবিতায় কখনো প্রকৃতি, কখনো প্রেম, কখনো বা মৃত্যু চিন্তা, কখনো বা পরাবাস্তববাদী ভাবনা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু বিভিন্ন রকম কবিতায় তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তা আমাদের লেখা এই যে কবিতা, এই কবিতায় আমরা যেটা খুঁজে পাব সেটা হচ্ছে কবি জীবনানন্দ দাশ তিনি আধুনিক সভ্যতার অর্থাৎ বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এই পৃথিবীর বুকে যে মানব সভ্যতার যে একটা পচনশীল রূপ এবং কিভাবে প্রেম, প্রকৃতি, রোমান্টিকতার উপর মানুষের হিংসা, লালসা, এই সমস্ত নেতিবাচক দিকগুলো থাবা বাড়িয়েছে, তার ভাবনা কিন্তু এখানে আমরা পেয়ে যাব। এ প্রসঙ্গে কবি জীবনানন্দ দাশের একটি কবিতা লাইন আমাদেরকে একটু স্মরণ করতে হবে, যে কবি বলেছিলেন এক সময়, অদ্ভুত আঁধার নেমেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি চোখে দেখে তারা, যাদের হৃদয়ে প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। ঠিক সেই রকম একটা পৃথিবীর বুকে দাঁড়িয়ে তিনি 1946-47 কবিতায় বলেছিলেন যে সকলকে আর চোখে সকলে চায়, সূর্য নিভে গেছে জ্ঞান নেই, জ্ঞানের বিহনে প্রেম নেই। তার সেই যে কবির একটা হতাশাবোধ, অর্থাৎ এই সামাজিক যে পরিবেশ, সেই সামাজিক পরিবেশ সম্পর্কে কবির যে একটা হতাশাবোধ, সেই হতাশাবোধটা কিন্তু বিভিন্ন কবিতায় ধরা পড়েছে এবং শেষ মুহূর্তে কবি হয়তো আশাবাদকে জাগিয়ে রাখার চেষ্টা করেছেন, কিন্তু হতাশাবোধের একটা ছবি কিন্তু আমরা জীবনানন্দ দাশের বেশিরভাগ কবিতায় পেয়ে যাই। যার আমাদের পঠিত যে শিকার কবিতাটি, এই কবিতাটি মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তবে মনে রাখতে হবে যে মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হলেও এই কবিতাটি তার আগে বনলতা সেন কবিতায় 1942 সালে প্রকাশিত হয়েছিল। প্রথম প্রকাশিত হয়েছিল 1936 সালে কবিতা পত্রিকায়। এবং এই যে কবিতাটি, এই কবিতাটির মধ্যে দুটো ভাবনা লুকিয়ে রয়েছে। দুটো ভাবনা কি না, এই প্রকৃতি সম্পর্কে কবির সৌন্দর্যবোধ আর এই মানব সভ্যতায় যে মূল্যবোধ হারিয়ে যাওয়ার যে ছবি, সেটাকেও কিন্তু আমরা পাশাপাশি এই কবিতায় দেখতে পাবো। কবিতার শুরুতেই কি আছে না, কবিতার শুরুতেই আছে যে প্রকৃতির এক রোমাঞ্চকর পরিবেশ এবং ভোরের পরিবেশ। ভোর শব্দ দিয়ে কবিতাটি কিন্তু শুরু হয়েছে। এই প্রকৃতির একটা ভোরের দৃশ্য,
অর্থাৎ নির্মল পরিবেশ, নিসর্গ প্রকৃতি, অপরূপ রূপ, এই কবিতার শুরুটি কিন্তু কবি তুলে ধরেছেন পাঠকের সামনে। এবং যেখানে কবি অদ্ভুত সব রূপকল্প, অদ্ভুত সব উপমা তিনি ব্যবহার করেছেন এই কবিতায়। যেমন ভোরের দৃশ্য তুলে ধরতে গিয়ে তিনি বলেছেন যে আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, তারপর চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। ঠিক এইরকম একটা পরিবেশে কবি ভোরের আকাশের যে শুকতারা, সেই ভোরের আকাশের শুকতারাকে অদ্ভুত এক রূপকল্প দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। এবং তিনি সেই ভোরের আকাশের যে শুকতারা, সেই শুকতারাকে দুটি উপমা দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। এবং এই ধরনের উপমা কবি জীবনানন্দ দাশের কবিতাতেই পাওয়া যায়, অন্য কোনো কবির কবিতায় এই ধরনের অদ্ভুত রূপকল্প বা অদ্ভুত উপমা আমরা দেখতে পাই না। যেটা আমরা বলছিলাম যে ভোরের আকাশে শুকতারা, যাকে কবি পাড়াগাঁয়ের বাসর ঘরে গোধূলি মদির মেয়েটির সাথে তুলনা করেছেন। পাশাপাশি কবি এই কবিতায় সেই ভোরের শুকতারাকে আরেকটি রূপকের দ্বারা তুলে ধরার চেষ্টা করেছেন, যে হাজার হাজার বছর আগে মিশরের মানসী আমার নীল মদের গ্লাসে তার বুক থেকে মুক্তা খুলে রেখেছিল, ঠিক সেই রকম। অর্থাৎ মিশরের মানুষই কবির নীল মদের গ্লাসে তার বুক থেকে যে মুক্তাটি খুলে রেখেছিল, ঠিক সেই রকম যেন আকাশে একটি তারা এখনো জ্বলছে। এবং এই যে অদ্ভুত রূপক, এর মাধ্যমে ভোরের সৌন্দর্য আরো অনেক বেশি বেড়ে গেছে। তা ঠিক এই রকম একটা ভোরের দৃশ্য রয়েছে, যেখানে দেশওয়ালিরা তাদের শুকনো অসৎ পাতা দিয়ে, যেহেতু শীতের ভোরের দৃশ্য এখানে আছে, সেই শুকনো অসৎ পাতা দিয়ে তারা যে আগুন জ্বেলেছিল, এবং ভোরের পরিবেশে সেই আগুনের রং কিভাবে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো ফ্যাকাশে হয়ে গেছে, তার উপমা কবি এখানে ব্যবহার করেছেন। সর্বোপরি এমন একটা ভোরে, এমন একটা পরিবেশ যেখানে চারিদিকে বন আর আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করেছে, আর এর মাধ্যমে ভোরের এক অপরূপ সৌন্দর্যময় ছবি কবি পাঠকের সামনে তুলে ধরতে পেরেছে। এটা গেল কবির প্রাথমিক চিন্তা, যে ভোরের প্রকৃতিতে একটা সৌন্দর্যময় পরিবেশ। এবারে আমাদের দ্বিতীয় পর্যায়ে কি আসছে, যে এই রকম একটা ভোরে, অর্থাৎ এমন একটা রোমাঞ্চকর ভোরে, যে ভোরে বাদামি হরিণ সেই ভোরের আলোয় নেমেছে। কোন বাদামি হরিণ? না, যে বাদামি হরিণ সারা রাত চিতা বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে বনে ঘুরেছিল, এবং সেই ক্লান্ত বিধ্বস্ত একটি বাদামি হরিণ সে কিন্তু ভোরের আলোয় নেমেছে। এই ভোরের জন্যই হয়তো সেই বাদামি হরিণটি অপেক্ষা করছিল, যে কখন এরকম একটা রোমাঞ্চকর ভোর তার চোখের সামনে নেমে আসবে। যাক, বাদামি হরিণ এমন একটা ভোরের জন্য অপেক্ষা করেছিল, এবং সেই ভোরের আলো সে নেমেছে। তারপর কি করেছে না, সে কচি বাতাবি লেবুর মতো নরম সবুজ ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে মানুষ বা প্রত্যেকটা জীব প্রথমত সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, যেখানে বাদামি হরিণ সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে। দ্বিতীয় পর্যায়ে সে জীব বা প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা জীব বা প্রত্যেকটা মানুষ, তারা কিন্তু নিজেকে বাঁচানোর পর সে কিন্তু খাদ্যের সন্ধানে বেরোয়, যার জন্য বাদামি হরিণকে এখানে কচি বাতাবি লেবুর মতো নরম সবুজ সুগন্ধি ঘাস খেতে হয়েছে। তারপর যখন কি হবে, যে আমরা খাদ্য পেয়েছি, সুরক্ষা পেয়েছি,
তখন কিন্তু আমাদের মধ্যে কল্পনা, সৌন্দর্য, রোমান্টিকতা এই সমস্ত বিষয়গুলো এসে যায়, যেখানে বাদামি হরিণ সেই ভাবনার মাটিতে দাঁড়িয়ে নিজের ক্লান্ত বিধ্বস্ত শরীরটাকে একটু আবেশ দিতে নদীর তীক্ষ্ণ শীতল স্রোতে সে গা ভাসিয়েছে। নদীর তীক্ষ্ণ শীতল স্রোতে গা ভাসিয়েছে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে শিকার কবিতাটি একটি নাটকীয় পরিবেশের রূপ লাভ করেছে, অর্থাৎ নাটকীয় পরিবেশের পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে বাদামি হরিণ নদীর তীক্ষ্ণ শীতল স্রোতে গা ভাসিয়েছে। ঠিক সেই সময় একটা অদ্ভুত শব্দ, এবং সেই অদ্ভুত শব্দ আর তারপরই নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। এর মধ্য দিয়ে শিকারের যে একটা নেপথ্যে যে শিকারের একটা আভাস রয়ে গেছে, অর্থাৎ কবি এখানে সরাসরি কোনো শিকারীকে বন্দুক তাক করে হরিণকে মারতে আসছে এরকম কথা বলেননি। তিনি শুধু বলেছেন অদ্ভুত শব্দ আর তারপরে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বললো আবার। কবি বলছেন আগুন জ্বললো আবার। প্রথমবার আগুন কেন জ্বলেছিল না, প্রথমবার আগুন জ্বলেছিল ওই দেশওয়ালীরা যে আগুনটা জ্বালিয়েছিল নিজেদের শরীরকে উম রাখার জন্য। আর দ্বিতীয়বার যে আগুনটা জ্বলল সেখানে উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে গেল। তারপর কি হলো না, নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্ধু, হীন নিষ্পন্দ নিরপরাধ ঘুম। অর্থাৎ যে বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে সারা রাত নিজেকে বাঁচিয়ে সে ভোরের আলোয় নেমেছিল, তারপর সে নিজের কচি বাতাবি লেবুর মতো ঘাস ছিঁড়ে খেয়ে নিজের শরীরকে আবেশ দেওয়ার চেষ্টা করেছিল, এবং সে স্বপ্ন দেখেছিল যে এরপর সে নিজের শরীরটাকে একটু আবেশ দেবে এবং হরিণীর পর হরিণীর সামনে গিয়ে সে চমক দেবে, তাদের সামনে গিয়ে দাঁড়াবে, অর্থাৎ সে প্রেমের অর্ঘ্য নিয়ে দাঁড়াবে, ভালোবাসার অর্ঘ্য নিয়ে দাঁড়াবে। কিন্তু তার আগেই সভ্য সমাজের মানুষের লোভ লালসার বন্দুক থেকে ছুটে আসা বুলেট সেই বাদামি হরিণের স্বপ্নকে ভেঙে তছনছ করে দিয়েছে। মূলত প্রেমের সমাধি রচনা হয়েছে মানুষের লোভের বন্দুকে। আর এই বিষয়টির উপরই কবি গুরুত্ব দিতে চেয়েছেন যে মানবিক মূল্যবোধ কিভাবে হারিয়ে যাচ্ছে এবং নিজস্ব ব্যক্তিগত স্বার্থ বা লোভ লালসার বন্দুকে কিভাবে প্রেম প্রকৃতি রোমান্টিকতার অপমৃত্যু ঘটছে, সেই বিষয়টার উপর কিন্তু এখানে বেশি বেশি করে জোর দেওয়া হয়েছে। সেই কারণেই কবি বলেছেন এলোমেলো কয়েকটা বন্ধু, হীন নিষ্পন্দ নিরপরাধ ঘুম। এখানে মানুষের কোনো অপরাধ বোধ নেই। এই প্রেমের সমাধি দেওয়ার পরও এই সভ্য সমাজের মানুষের কোনো অপরাধ বোধ নেই। এই বিষয়টিকে কবি কিন্তু তুলে ধরতে চেয়েছেন। আগামী যে ভিডিওটি আসবে সেখানে আমি তোমাদের সামনে এই কবিতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো 2025 সালে পড়ার সম্ভাবনা, সেই প্রশ্নগুলিকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে।